আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ প্র্যাকটিস। আজকের টপিক হচ্ছে লিটারেচার, এবং এই টপিক থেকে মোটামুটি অনেক প্রশ্ন আসে। সো একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। সো দেখা যাচ্ছে নাম্বার 1 প্রশ্ন, দ্য অথর অফ ওয়ার অ্যান্ড পিস। ওয়ার এবং পিস এই বইটির লেখক কে? আর 16 কর, নবকর, টলস্টয়, গর্কি। সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার, টলস্টয়। ওয়ার এবং পিস, যুদ্ধ এবং শান্তি, বিশ্ববিখ্যাত রুশ লেখক লিও টলস্টয়ের লেখা একটি মহাকাব্যিক উপন্যাস। সো অ্যান্সার ইজ সি নাম্বার, ওয়ার অ্যান্ড পিস। হ্যামলেট ইজ রিটেন বাই ক্রিস্টোফার মার্লো, জন শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট আমরা জানি, হ্যামলেট হচ্ছে বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার একটি বিখ্যাত ট্রাজেডি। সো অ্যান্সার ইজ উইলিয়াম শেক্সপিয়ার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ওন নোবেল প্রাইজ ফর রাইটিং প্লেস, নোভেলস, পোয়েট্রি, শর্ট স্টোরিজ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন কি লেখার জন্য? উত্তর হচ্ছে সি নাম্বার, পোয়েট্রি, কাব্যগ্রন্থ। এটা হচ্ছে গীতাঞ্জলি, সং অফারিং। সো অ্যান্সার ইজ সি নাম্বার, পোয়েট্রি। ওয়ার অ্যান্ড পিস ইজ রিটেন বাই টলস্টয়, এটা গিয়েছে। মিল্টন ওয়াজ দ্য অথর অফ হ্যামলেট, ডক্টর ফৌস্টস টম জনস, প্যারাডাইজ লস্ট। মিল্টন ওয়াজ অথর অফ হচ্ছে প্যারাডাইজ লস্ট। প্যারাডাইজ লস্ট হচ্ছে একটা মহাকাব্য। এটার জন্য লিখেছেন মিল্টন, জন মিল্টন নাম পুরো। সো অ্যান্সার হচ্ছে ডি। শেক্সপিয়ার রোড লর্ড অফ দ্য ফ্লাইস, দ্য রাইডার্স অফ দ্য সি, মিড সামার নাইটস ড্রিম, প্যাসেজ টু ইন্ডিয়া। শেক্সপিয়ার হচ্ছে লিখেছেন মিড সামার নাইটস ড্রিম। উইলিয়াম শেক্সপিয়ার কমেডি নাটক, এটা হচ্ছে কমেডি নাটক। সো অ্যান্সার ইজ সি। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবাউট সিন অ্যান্ড পানিশমেন্ট। নিচের কোনটিতে পাপ এবং শাস্তির বিষয়বস্তু রয়েছে? সো অ্যান্সার হচ্ছে সি নাম্বার, দ্য এনশাইন্ট মেরিনার। সি নাম্বার অ্যান্সার। স্যামুয়েল টেলর কলজি এর লেখা দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মেরিনার কবিতায় একজন নাবিক একটি অ্যালবাট্রস পাখি হত্যা করার পাপ এবং তার ফলস্বরূপ শাস্তির কাহিনী বর্ণনা করা হয়েছে। সো অ্যান্সার ইজ দ্য এনশান্ট মেরিনার, সি নাম্বার। আচ্ছা, এখানে সিন পাপ এবং পানিশমেন্ট শাস্তির বিষয়টা উল্লেখ করা হয়েছে। হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? ডু ইউ বিলিভ অন গোস্ট? ডু ইউ বিলিভ অ্যাট গোস্ট? ডু ইউ বিলিভ ইন গোস্ট? ডু ইউ বিলিভ উইথ গোস্ট? এটা কোনো কিছুতে বিশ্বাস করা বোঝাতে বিলিভ এরপর প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহৃত হয়। বিলিভ ইন, কোনো কিছু বিশ্বাস স্থাপন করাতে বিলিভ ইন। সো অ্যান্সার সি, ডু ইউ বিলিভ ইন গোস্ট? তুমি কি ভূতে বিশ্বাস করো? সো অ্যান্সার ইজ হচ্ছে ডি নাম্বার, ডু ইউ বিলিভ ইন গোস্ট। অন হবে না, অ্যাটও হবে না, উইথ হবে না, ইন হবে, বিলিভ ইন। হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? আ ট্রি শেডস ইটস লিভস in autumn, a tree sheds its leaves in autumn, a tree shed its leaf in autumn, a tree shedding its leaves in autumn. So answer is B, a tree sheds its leaves in autumn. its শব্দটি পজেসিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ইটস গাছের পাতা, যা সঠিক। বলা হবে যে এগুলো তো আছে। ট্রি পর শেডিং ইজ হবে, ইজ তো নাই, সো ডিটা হবে না। সি, এ ট্রি শেডস ইজ লিভস ইন অটম, এর সাথে মিল নাই। এ ট্রি এস হওয়ার দরকার ছিল, এস নাই। সো অ্যান্সার ইজ 10, বি নাম্বার। ওকে, দ্য শেপার্ড ইন, দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ ইজ সেন্টিমেন্টাল, প্র্যাকটিক্যাল, ইররেসপন্সিবল, রোমান্টিক। আচ্ছা, এর ব্যাখ্যা হচ্ছে ক্রিস্টোফার মার্লোর একটি কবিতায় মেষপালক তার প্রেমিকাকে গ্রামীণ জীবনের নানা কাল্পনিক ও রোমান্টিক উপহারের লোভ দেখিয়ে তার সাথে থাকার আহ্বান জানায়। সো দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ কবিতার মেষপালকটি হচ্ছে রোমান্টিক। অ্যান্সার হচ্ছে ডি নম্বর। তাহলে কি দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ ইজ, এটা হচ্ছে একটা
কবিতা, যে কবিতায় মেষপালক তার প্রেমিকাকে রোমান্টিক লোভ দেখায়। সো এটা মনে রাখতে হবে যে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, এটা হচ্ছে একটা রোমান্টিক কবিতা যেখানে রোমান্টিসিজম করা হয়েছে। সো অ্যান্সার ইজ ডি। এটা মনে রাখতে হবে যে এটার সাথে লাভের সম্পর্ক, আর লাভ হচ্ছে রোমান্টিক। 12 নম্বর, ইন দ্য গিফট অফ দ্য মাগি ডেলা ইজ প্রেজেন্টেড অ্যাজ আ লাভিং ওয়াইফ, আ স্নোবিশ ওয়াইফ, আ হিপোক্রিটিক্যাল ওয়াইফ, আ স্যাক্রিফাইসিং ওয়াইফ। সো এটা মনে রাখতে দ্য গিফট অফ দ্য ম্যাগি ইজ প্রেজেন্ট টেন্স। তো ব্যাখ্যা হচ্ছে হেনরির লেখা এই গল্পে ডেলা তার স্বামীর জন্য বড়দিনের উপহার কিনতে নিজের সবচেয়ে প্রিয় সম্পদ তার লম্বা চুল বিক্রি করে দেয়, তাই সে একজন আত্মত্যাগী স্ত্রী। সো বইটা দ্য গিফট অফ দ্য ম্যাগি, এটা একটা গল্প, দ্য গিফট অফ দ্য ম্যাগি, যে গল্পে স্বামীর উপহারের জন্য স্ত্রী তার নিজের চুল বিক্রি করে। সুতরাং দ্য টপিক ইজ অ্যাবাউট স্যাক্রিফাইসিং ওয়াইফ। সো ডি নম্বর, স্যাক্রিফাইস ওয়াইফ। মনে রাখতে হবে দ্য গিফট অফ দ্য ম্যাগি, এটা একটা গল্প, যে গল্পে আত্মত্যাগের, স্ত্রীর আত্মত্যাগের কথা বা স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে। সো আ স্যাক্রিফাইসিং ওয়াইফ। হোয়াট ওয়াজ দ্য সলিটারি রেপার? সলিটারি রিপার একাকী শস্য কর্তনকারীকে বলা হয় সলিটারি রিপার। এর ব্যাখ্যা হচ্ছে উইলিয়াম ওয়ার্থের একটি দ্য সলিটারি রিপার কবিতা, এটা একটা কবিতা। সো দ্য সলিটারি রিপার, এটা হচ্ছে একটি কবিতা। এই কবিতায় স্কটল্যান্ডের একটি পাহাড়ি কন্যা একাকী ফসল কাটছিল এবং গান গাইছিল। প্রশ্ন করছে হোয়াট ওয়াজ দ্য সলিটারি রিপার, এই সলিটারি রিপারটা কী করছিল বা সে কে ছিল? So she was rapping and singing, she was dancing and singing, she was rapping and dancing, she was rapping and crying. So answer হচ্ছে she was rapping and singing, সে একাকী ফসল কাটছিল এবং গান গাইছিল। সো এটা হচ্ছে অ্যান্সার। এটা মনে দ্য সলিটারি রিপার, এটা একটি কবিতা, যে কবিতায় পাহাড়ি কন্যা ফসল কাটছিল এবং গান গাইছিল, এটা মনে রাখতে হবে। এটা কবিতা, যে কবিতায় একজন পাহাড়ি কন্যা গান গাইছিল এবং ফসল কাটছিল। শি ওয়াজ রিপিং অ্যান্ড সিঙ্গিং। দ্য ওয়ার্ডস ম্যাংলেড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট অকার ইন দ্য লঞ্চিয়ন, রিডিং ফর প্লেজার, আ মাদার ইন ম্যানভিল, দ্য গিফট অ্যান্ড দ্য ম্যাগি। প্রশ্ন করেছে এখানে যে ম্যাংল্যান্ড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট, বিকৃত এবং অপর্যাপ্ত শব্দগুলো কোথায় পাওয়া যায়? ম্যাংলেড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট, এই শব্দগুলো কোথায় পাওয়া যায়? সো ব্যাখ্যা হচ্ছে মার্জরি কিনান রোলিংসের মাদার ইন ম্যানভেল গল্পটা কিন্তু আমাদের এসএসসি লিটারেচারের মধ্যে আছে। মাদার ইন ম্যানভেল, এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই গল্পে। ম্যাংল্যান্ড অ্যান্ড ইনঅ্যাডিকুয়েট, এ ধরনের শব্দগুলো মাদার ইন ম্যানভিল এখানে ব্যবহৃত হয়েছে। সো অ্যান্সার ইজ সি নাম্বার। মনে রাখতে হবে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই শব্দগুলো কোথায় ব্যবহার হয়েছে? মাদার ইন ম্যানভিল, এটা মনে রাখতে হবে, ব্যাস। 4 নম্বর, ইন জাস্টিস দ্য ওয়ার্ড ফাদার স্ট্যান্ডস ফর দ্য গার্লস ফাদার, আ প্রিস্ট, দ্য নোবেলম্যান, গড। সো জন গলসওয়ার্দি জাস্টিস নামে একটা নাটক লেখে। ইনজাস্টিস, সেজন্য বলছে ইনজাস্টিস, জাস্টিস নাটকে শেষে যখন বলা হয় শি ইজ সেফ উইথ হার ফাদার নাও, তখন ফাদার বলতে কি বোঝানো হয়েছিল? এখানে বলছে দ্য ওয়ার্ড ফাদার স্ট্যান্ডস ফর জাস্টিস, একটি নাটক, যে নাটকে ফাদার দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য গার্লস ফাদার, আ প্রিস্ট, দ্য নোবেল, গড। সো এর অ্যান্সার হচ্ছে এখানে ঈশ্বর বোঝানো হয়েছে, গড। সো মনে রাখতে হবে জাস্টিস একটি কবিতা, যে কবিতা ফাদার দ্বারা গড বোঝানো হয়েছে। দ্য অ্যান্সার ইজ ক্লোজ। সো অ্যান্সার হচ্ছে ডি, গড। দ্য ন্যারেটর ইন দ্য লঞ্চিয়ন ইজ আ রাইটার, রিচ, ফেমাস, মিজারলি, স্ট্রাগলিং। 16, সামারসেট মমের এই গল্পে কথক ছিলেন একজন স্ট্রাগলিং লেখক যার আর্থিক অবস্থা ভালো ছিল না। সো মনে দ্য লঞ্চন হচ্ছে একটা গল্পের
কথক। দ্য লঞ্চিয়ন গল্পের একজন কথক, আর সেই কথক বা রাইটার হচ্ছে রিচ, ফেমাস, মিজারলি, স্ট্রাগলিং। উত্তর হচ্ছে স্ট্রাগলিং, মনে রাখতে হবে। দ্য লঞ্চিয়ন এটা একটা গল্প, যে গল্পের ন্যারেটর হচ্ছে বা রাইটার হচ্ছে স্ট্রাগলিং। ওকে, আবার আমরা এই প্রশ্নটা ব্যাখ্যা করি। দ্য লঞ্চিয়ন গল্পের কথক, দ্য ন্যারেটর ইন দ্য লঞ্চিয়ন। ন্যারেটর, ন্যারেটর কথক। ন্যারেটর মানে কি? ন্যারেটর মানে হচ্ছে কথক। এই গল্পের একজন কথক আছে, সেই কথক একজন লেখক, আর সেই লেখক হচ্ছে স্ট্রাগলিং, মানে কষ্টসাধ্য করে উপার্জন করে, আর্থিক অবস্থা তার তেমন ভালো নয়। এটা মনে রাখতে হবে। দ্য লঞ্চিয়ন একটা গল্প, এই গল্পের একজন ন্যারেটর আছে যিনি হচ্ছে লেখক। ওকে, দ্য বয় ইজ, দ্য বয় ইন এ মাদার ইন ম্যানভাইল দ্যাট হি হ্যাজ আ মাদার, বিলিভস, প্রিটেন্ডস, কাউন্সেলস, রিভেলস। 17 নম্বর। মাদার ইন ম্যানভাইল গল্পের প্রধান চরিত্র একটা অনাথ ছেলে জেরি, লেখিকার কাছে ভান করে যে তার একজন মা আছে, সে কিন্তু অভিনয় করতেছে। সো অ্যান্সার ইজ প্রিটেন্ড। প্রিটেন্ড শব্দ হচ্ছে অভিনয় করা। সো যারা মাদার ইন ম্যানভাইল গল্পটি পড়ছে, সে গল্পের মধ্যে জেরি একটি বালক, যে এখন অভিনয় করে যেন তার মা আছে। সো অ্যান্সার ইজ প্রিটেন্ড, মনে রাখতে হবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নট অল ইয়োর লাইট টাংস টকিং অ্যালাউড। বাক্যটি সম্পূর্ণ করো। তোমার সব হালকা জিভের উচ্চস্বরে কথা। সো নট অল ইয়োর লাইট টাংস টকিং অ্যালাউড, এটা বুঝতে হবে আগে। সো ব্যাখ্যা হচ্ছে, এটি ডাব্লিউ.বি. ওয়েটস এটি ফর অ্যানি জর্জি কবিতাটি লাইন। এটা কি? এটা হচ্ছে একটা লাইন কবিতা। নট অল ইয়োর লাইট টাংস টকিং অ্যালাউড। এখন এই লাইনটির আরেকটা একটা পংক্তি আছে, সেটা কমপ্লিট করতে হবে। সো নট অল ইয়োর লাইট টাংস টকিং অ্যালাউড কুড বি প্রোফাউন্ড। এর পরের লাইন হচ্ছে কুড বি প্রোফাউন্ড। সি নম্বর হচ্ছে এর অ্যান্সার। সি নম্বর এর অ্যান্সার। এখানে চাইছে কি? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সো মনে রাখতে হবে এটা একটা কবিতার লাইন, নট অল ইয়োর লাইট টাংস টকিং অ্যালাউড, আর এর পরের অংশ হচ্ছে কুড বি প্রোফাউন্ড। ওকে, 19 নম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার অফ জেরি? জেরি কথা মানে হচ্ছে মাদার ইন ম্যানভাইল গল্প। সো 19 নম্বর হচ্ছে এই নম্বর। জেরি হচ্ছে মাদার ইন ম্যানভাইল এর একটি চরিত্র, এতটুকু মনে রাখলেই হবে। জেরি মাদার ইন ম্যানভাইল। ওকে, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ল্যাঙ্গস্টন হাগস ইজ or an writer, English writer, Irish, Australian, American. 20 নম্বর। ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ হচ্ছে একজন আমেরিকান লেখক, ইজ অ্যান আমেরিকান রাইটার। সো অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার কি? ডি। ল্যাংস্টন হিউজ, মনে রাখতে হবে। ল্যাংস্টন হিউজ আমেরিকান রাইটার। হু রোট গালিভার্স ট্রাভেলস? তো গালিভার্স ট্রাভেলস এটা হচ্ছে একটা উপন্যাস, স্যাটায়ার ধর্মী বিখ্যাত উপন্যাস। এটা কে লিখেছেন? ওয়াল্টার স্কট, জনাথন সুইফট, বার্নার্ড শ, চার্লস ডিকেন্স। উত্তর হচ্ছে বি, জনাথন সুইফট। জনাথন সুইফট গুলিভার্স ট্রাভেলস এই উপন্যাসটি লিখেছেন জনাথন সুইফট। অ্যান্সার হচ্ছে বি। ওকে, হোয়াট কাইন্ড অফ আ পোয়েম ইজ দ্য রিদম রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার? আ ব্যালাড, আ পিক পোয়েম, আ সং, অ্যান এলেজি।
সো দ্য রাইম অফ দ্য এশিয়ান ম্যানার কী ধরনের কবিতা, কী ধরনের কবিতা? ব্যালাড। ব্যালাড একটি গীতিকা, যা একটি দীর্ঘ কাহিনীমূলক কবিতা এবং এতে নাটকীয়, রহস্যময় ও নৈতিক উপাদান রয়েছে। ব্যালাদ অর্থাৎ গীতিকা, এটি গীতিকাব্য কবিতা। সো অ্যান্সার ইজ এ নাম্বার, অ্যান্সার ইজ এ নাম্বার। মনে রাখতে হবে দ্য রাইম অফ দ্য এশিয়ান মাইনার, মনে রাখতে হবে। আচ্ছা, দ্য সিটিং অফ দ্য স্টোরি, আ মাদার ইন ম্যানভাইল ইজ ইন দ্য সামার, অটম, উইন্টার, ফল। এই গল্পটি কখন হয়েছে? অটম, শরৎকালে। সো অ্যান্সার ইজ বি। হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন টাইপস অফ কনফ্লিক্ট, সেলফ কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট? তো কোনটি দ্বন্দ্বের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়? কোনটি দ্বন্দ্বের প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয়? হুইচ ওয়ান ইজ নট ইনক্লুডেড ইন টাইপস অফ কনফ্লিক্ট, কোনটি কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে দ্বন্দ্ব, আর দ্বন্দ্বের প্রকারের অন্তর্ভুক্ত নয়। এটার ব্যাখ্যা একটু দেখতে হবে। যদিও সেলফ কনফ্লিক্ট, আত্মদ্বন্দ্ব একটি সাধারণ ধারণা, তবে সাহিত্যিক পরিভাষায় দ্বন্দ্বের প্রধান প্রকারগুলো হলো ব্যক্তি বনাম ব্যক্তি, ব্যক্তি বনাম সমাজ, ব্যক্তি বনাম প্রকৃতি ইত্যাদি। এই প্রশ্নটির বিকল্পগুলো কিছুটা বিভ্রান্তিকর, কারণ সবগুলোই কোনো না কোনো ধরনের দ্বন্দ্বকে নির্দেশ করে। এখানে কিন্তু সবগুলোই দ্বন্দ্ব, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট, সেলফ কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট, সবগুলোই কিন্তু কনফ্লিক্ট। বাট এখানে বলছে কনফ্লিক্টের প্রকারভেদে অন্তর্ভুক্ত নয় কোনটা। তবে ভ্যালু, পাওয়ার এবং ইকোনমিক কনফ্লিক্ট বহিরাগত দ্বন্দ্বের সুনির্দিষ্ট রূপ, যেখানে সেলফ কনফ্লিক্ট সাধারণত ইন্টারনাল কনফ্লিক্ট, ম্যান ভার্সেস সেলফ বলা হয়, একটি প্রধান ক্যাটাগরি। এই প্রেক্ষাপটে প্রশ্নটির গঠন অনুযায়ী সেলফ কনফ্লিক্টটি ব্যতিক্রম হতে পারে। সো অ্যান্সার ইজ এ, সেলফ কনফ্লিক্ট। সেলফ কনফ্লিক্ট, আত্মদ্বন্দ্ব, এটি টাইপস অফ কনফ্লিক্টের অন্তর্ভুক্ত নয়। সো অ্যান্সার ইজ এ, টাইপ অফ কনফ্লিক্টের মধ্যে সেলফ কনফ্লিক্ট দাখিল নয়। হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন, সেড বাই। এখানে এই বিখ্যাত উক্তিটি তাহলে হচ্ছে হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন, এই হচ্ছে একটা বিখ্যাত উক্তি। যে এর অর্থ হচ্ছে যে একটি স্কুলের দরজা খোলে সে একটি কারাগার বন্ধ করে। ওপেন্স আ স্কুল, ক্লোজেস আ প্রিজন, কারাগার বন্ধ, স্কুল ওপেন। সো এই বাক্যটি বা এই উক্তিটি কার? অ্যান্সার ইজ এ নাম্বার, ভিক্টর হুগো। ভিক্টর হুগোর এটা হচ্ছে বিখ্যাত একটি ফরাসি উক্তি। হি হু ওপেন্স আ স্কুল ডোর ক্লোজেস আ প্রিজন, সেড বাই ভিক্টর হুগো। ওকে, Orpheus is related to legends, indigenous myths, folks. 26 নম্বর, অরফিয়াস গ্রিক পুরাণের মিথোলজি, কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং কবি। তাহলে অরফিয়াস এটা কি? মিথস, অর্থাৎ পুরাণ, মিথস। অরফিয়াস হচ্ছে রিলেটেড টু মিথস, মনে রাখতে হবে। অরফিয়াস হচ্ছে মিথ, মিথস। সিনেম আনসার, I'll do better than that, I retorted. I will eat nothing for dinner tonight. These lines from Somerset Maugham's The Luncheon are spoken. এটা বুঝতে হবে, গল্পের কথক তার অতিথিকে একটি দামি রেস্তোরাঁয় খাওয়ানোর পর যখন তার নিজের জন্য কিছুই কেনার টাকা ছিল না, তখন এই কথাটি বিদ্রূপ করে বলেছিল। এর বাংলা অনুবাদ হচ্ছে, আমি এর চেয়ে ভালো কিছু করব। আই উইল ডু বেটার দেন দ্যাট, আই উইল ডু বেটার দেন দ্যাট, আমি এর চেয়ে ভালো কিছু করব। আমি জবাব দিলাম, আই রিটোর্টেড, এটা একজন বলছে। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আজ রাতে আমি ডিনারে কিছুই খাবো না। সমারসেট মম, এটা হচ্ছে সমারসেট মম এর লেখা দ্য লঞ্চিয়ন, এটা তার হচ্ছে একটা গল্প। এখন দ্য লঞ্চিয়ন আর স্পোকেন, এটা
নিয়োগ লাইনগুলো বলা হয়েছে কার সম্পর্কে এবং কে এরকম করে বলছে। সো এর উত্তরটা দিচ্ছে যে গল্পের কথক ন্যারেটর তারা অতিথিকে একটি দামি রেস্তোরাঁয় খাওয়ানোর পর যখন নিজের জন্য কিছুই কেনার ছিল না তখন সে বিদ্রূপ করে বলেছিল, আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট। সো এই বলার ধরনটা ছিল হচ্ছে আইরনিক্যালি, অর্থাৎ বিদ্রূপের সাথে। ওকে, এরপরে হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেস? হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন আ কেজ অ্যান্ড সিং? জয়, কন্টেন্টমেন্ট, টেরর, গ্রিফ। প্রশ্নটা কি বুঝতে হবে। উইলিয়াম ব্লেকের এই লাইনগুলো স্বাধীনতা হারানোর বেদনা প্রকাশ করে। সেখানে লাইন লিখছে কিছু যে হোয়াট ইমোশন ডু দ্য ফলোয়িং লাইন্স এক্সপ্রেস, নিচের লাইনগুলো কোন ধরনের ইমোশন প্রকাশ করে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন আ কেজ অ্যান্ড সিং? এ লাইনের অর্থ হচ্ছে পাখির আনন্দের জন্য জন্মায়, সে কীভাবে খাঁচায় বসে গান গাইতে পারে। যে পাখি আনন্দের জন্য জন্মায়। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, যে পাখিটি আনন্দের জন্য জন্মায়, সিট ইন আ কেজ অ্যান্ড সিং, সে কীভাবে খাঁচায় বন্দি থাকে এবং গান গায়। এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? সো অ্যান্সার ইজ গ্রিফ, দুঃখ, বেদনা। অ্যান্সার ইজ ডি। সো মনে রাখতে হবে এটা লাইন কবিতা, এটা একটা লাইন কবিতার। আর এর লাইনে পাখির দুঃখ বেদনা প্রকাশ পেয়েছে। মেটাফর, স্মাইল, personification, hyperbole and pun are types of. এখানে কিছু শব্দ লিখছে, মেটাফর, স্মাইল, সিনোসেড, পার্সোনিফিকেশন, হাইপারবল, পান। এই সবগুলোই হলো ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বা অলংকারিক ভাষার উদাহরণ, যা আক্ষরিক অর্থে বাইরে গিয়ে একটি নতুন অর্থ বা চিত্রকল্প তৈরি করে। সো আমরা জানতে হবে এটা 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 এই শব্দগুলো অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, লিটারাল ল্যাঙ্গুয়েজ, ফিকশনাল ল্যাঙ্গুয়েজ। সো উত্তর হচ্ছে বি, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই শব্দগুলো দৃশ্যমান একটি অর্থ দিলেও এর একটি আলংকারিক বা শাস্ত্রীয় ফিগারেটিভ অর্থ আছে। হু অফ দ্য ফলোয়িং ইজ এ বাংলাদেশি পোয়েট রাইটিং ইন ইংলিশ? কাইজার রহমান, তহমামা আনাম, শামসুর রহমান, নির্মলেন্দু গুণ। হু ইজ দ্য ফলোয়িং বাংলাদেশি পোয়েট রাইটিং ইন ইংলিশ? প্রশ্ন করেছে নিচের কে একজন ইংরেজিতে লেখালেখি করা বাংলাদেশি কবি? নিচের কে একজন ইংরেজিতে লেখালেখি করা বাংলাদেশি কবি? দ্য অ্যান্সার ইজ কাইজার রহমান। কাইজার রহমান বোঝানো হয়েছে একজন উল্লেখযোগ্য বাংলাদেশি কবি যিনি ইংরেজিতে কবিতা লেখেন এবং অন্য বিকল্পগুলির মধ্যে তাহমিমা আনাম ঔপন্যাসিক এবং শামসুর রহমানের গুণ মূলত বাংলা ভাষার কবি। সো কাইজার রহমান হচ্ছে বাংলাদেশি পোয়েট, বাট হি ওয়াজ রাইটিং ইন ইংলিশ। Which statement is correct about myth? It is non-traditional in nature. It tells about superstitious beliefs. It is antisocial in nature. It does not involve supernatural characters. So, answer কি হবে? 31 নম্বর B. It tells about superstitious beliefs. myth বা পুরাণ প্রায়ই প্রাচীন সংস্কৃতি এবং তাদের বিশ্ববিখ্যাত সৃষ্টিতত্ত্ব এবং অলৌকিক ঘটনাবলী সম্পর্কিত বিশ্বাস বা কাহিনী বর্ণনা করে, যা আধুনিক দৃষ্টিতে কুসংস্কার মনে হতে পারে। সো মিথ হচ্ছে ইট টেলস অ্যাবাউট আর সুপারস্টিশিয়াস বিলিভস, মানে সুপার ন্যাচারাল, ভৌতিক কোনো বিষয়, মিথিক পৌরাণিক কোনো কাহিনী বর্ণনা করে, যেটা হচ্ছে মিথ। সো the answer is B. It tells about superstitious belief or supernatural beliefs. Who is a were poet
রবার্ট ব্রাউনিং, জন কিটস, গ্যারাড মেলানি হপকিন্স, এডওয়ার্ড থমাস। 32 নম্বর অ্যান্সার হচ্ছে ডি, এডওয়ার্ড থমাস হচ্ছে যুদ্ধকবি। এডওয়ার্ড থমাস প্রথম বিশ্বযুদ্ধের একজন উল্লেখযোগ্য ইংরেজি কবি যিনি যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে কবিতা লিখেছেন। সো অ্যান্সার ইজ ডি, এডওয়ার্ড থমাস। হোয়াট ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ লিটারেরি ওয়ার্ক কল্ড? এপিলগ, প্রলগ, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স। সো প্রশ্নটা হচ্ছে একটি সাহিত্যকর্মের সমাপ্তি অংশকে কি বলা হয়? কনক্লুডিং পার্ট অফ দ্য লিটারেরি, কনক্লুডিং পার্ট অফ লিটারেরি মানে হচ্ছে সমাপ্ত সূচক, সমাপ্তি কর্ম, সমাপ্তি অংশকে কি বলা হয়? সো এটা হচ্ছে অ্যাপিলগ। অ্যাপিলগ বা উপসংহার হচ্ছে একটি সাহিত্যকর্মের শেষে যুক্ত করা অংশ যা কাহিনীর সমাপ্তি বা চরিত্রদের ভবিষ্যৎ সম্পর্কে বলে। প্রলগ হচ্ছে ভূমিকা, প্রলগ হচ্ছে ভূমিকা, অ্যাপিলগ হচ্ছে উপসংহার, আর ক্লাস মানে চরম অবস্থা। সো অ্যান্সার ইজ অ্যাপিলগ, এই নম্বর, প্রলগ নয়। হু ইজ নট আ সায়েন্স ফিকশন রাইটার? সায়েন্স ফিকশন রাইটার কে নয়? এইচ জি ওয়েলস, ভিক্টর হুগো, হুগো গার্সব্যাক, জুলস ভার্ন। এটা হচ্ছে ভিক্টর হুগো, যিনি বিজ্ঞান কল্পকাহিনীর লেখক নন। ভিক্টর হুগো হচ্ছে রোমান্টিক ধারার লেখক, ভিক্টর হুগো। অ্যান্সার ইজ বি। দ্য পোয়েম সেপ্টেম্বর 1, 1939 is about accidents, wars, love, beauty. 35 নম্বর অ্যান্সার হচ্ছে ওয়ার। সেপ্টেম্বর 1, 1939 কবিতাটি হচ্ছে যুদ্ধ সম্পর্কে লেখা একটি কবিতা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। সো বি নম্বর হচ্ছে ওয়ার্স অ্যান্সার এটার। সেপ্টেম্বর 1, 1939, it's all about wars. A discourse is a type of writing or speech that falls into a category of non-fiction, fiction, folklore, fabrication. সো এখানে প্রশ্ন করেছে ডিসকোর্স হলো এক ধরনের লেখা বা বক্তৃতা, এটা কোন বিভাগের অধীনে পড়ে? কোন বিভাগ মানে লেখার যেটা জনরা আছে সেই জনরা বা ক্যাটাগরি, সেটা কোন? নন ফিকশন, ফিকশন, ফোকলোর, ফ্যাব্রিকেশন। সো ডিসকোর্স হচ্ছে নন ফিকশন লেখার ক্যাটাগরিতে পড়ে। ডিসকোর্স ইজ অল অ্যাবাউট নন ফিকশন। Mary Shelley's Frankenstein is the name of a monster, Captain Robert, a young scientist, a Frenchman. So Mary Shelley's Frankenstein হচ্ছে a young scientist. অনেকে ভুল করে ফ্র্যাঙ্কেস্টাইনকে দানবের নাম মনে করেন, কিন্তু উপন্যাসে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন হলেন সেই তরুণ বিজ্ঞানী যিনি দানবটিকে তৈরি করেছিলেন। সো এটা বিখ্যাত গল্প ফ্র্যাঙ্কেস্টাইন। লেখিকা হচ্ছে লেখক বা লেখিকা হচ্ছে ম্যারি শেলি। দ্য নেম অফ মনস্টার হচ্ছে ইয়াং সায়েন্টিস্ট, অর্থাৎ যে দানবটিকে তৈরি করেছিল। ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন হচ্ছে সেই তরুণ বিজ্ঞানী, ইয়াং সায়েন্টিস্ট। 37 অ্যান্সার ইজ সি। হুইচ প্রাইজ was awarded to the Indo-English author Kiran Desai? The Nobel Prize, the Pulitzer Prize, the Man Booker, the Paris Literary Prize. ইন্দো ইংরেজি লেখক কিরণ দেশাই কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন? সি অ্যান্সার দ্য ম্যান বুকার। কিরণ দেশাই 2006 সালে তার বিখ্যাত দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করে। তো পুরস্কার নাম হচ্ছে The Man Booker, Kiran Desai. 2006, who wrote The Color Purple? Alice Walker, Maya Angelou, Maria Puzo, Julia Cather. So answer is The Color Purple লিখেছে অ্যালিস ওয়াকার। পুলিৎজার বিজয়ী একটি বিখ্যাত উপন্যাস যা আমেরিকান লেখক অ্যালিস ওয়াকার লিখেছেন। So answer is A number, The Color Purple. Who wrote The Shock Doctrine? Naomi Klein, Sarah Waters, Elizabeth Colbert, Kate Atkinson. The Shock Doctrine লিখেছে হচ্ছে নাওমি
Klein. Naomi Klein. The answer is A. Which one is a primary epic? Primary epic 41. Answer is Beowulf. C number answer. Beowulf. Primary epic answer C number. প্রাইমারি এপিক বা ফক এপিক হলো সেই মহাকাব্য যা মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত ছিল এবং পরে লিখিত রূপ পেয়েছে, যেমন বিওলফ। সেকেন্ডারি এপিক বা লিটারারি এপিক কোনো নির্দিষ্ট কবির লেখা মহাকাব্য, যেমন অ্যানেইড বা প্যারাডাইস লস্ট। সো অ্যান্সার ইজ বিওলফ। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? Men are mortal. From a high place some men are found born sinners. Some people will never be civilized. Men have both and good evil in them. সো যেহেতু কোনো নির্দিষ্ট কবিতার উল্লেখ নেই তাই এটি একটি সাধারণ প্রশ্ন। প্রদত্ত বিকল্পমূলে ডি, মানুষের মধ্যে ভালো এবং মন্দ উভয়ই আছে, একটি সাধারণ ও গভীর সাহিত্যিক থিম। ম্যান হ্যাভ বোথ অ্যান্ড গুড ইভিল ইন দেম, ভালো এবং মন্দ উভয়টা আছে। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? সাধারণ থিম হচ্ছে ডি নম্বর। হোয়েন ডিড নেলসন ম্যান্ডেলা বিকাম দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা? 43 বি, 1994। নেলসন ম্যান্ডেলা কখন প্রেসিডেন্ট হয়েছিল সাউথ আফ্রিকার? দ্য নেম অফ কল্পনা চাওলাস ফার্স্ট স্পেস মিশন ওয়াজ? কল্পনা চাওলার ফার্স্ট স্পেস মিশন, মহাকাশ যানের যে মিশন ছিল সেটা হয়েছিল হচ্ছে STS 87, STS 87 মিশন, STS 87। অ্যান্সার নাম্বার ইজ সি। উইলিয়াম গোল্ডিং লিখেছিলেন 47 লর্ড অফ দ্য ফাইলস, লর্ড অফ দ্য রিংস না কিন্তু, লর্ড অফ দ্য ফাইলস। অ্যান্সার সি। Be curious, not judgmental is said by William Shakespeare, Khalil Gibran, T.S. Eliot, Walt Whitman. Walt Whitman একটি প্রায়শ আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যান বলে উল্লেখ করা হয়। বি কিউরিয়াস কৌতূহল হও, নট জাজমেন্টাল বিচারক হয়েও না। হু ইজ দ্য ফার্স্ট সাউথ আফ্রিকান ওমেন নোবেল লিটারেচার? Who is the first South African women Nobel laureate? Laureate হচ্ছে এ নাদিন গর্ডিমার। So answer is number A. Who is the Turkish novelist Orhan Pamuk? W.B. Yeats, Alfred Tennyson, Robert Frost। 48 হচ্ছে ওরহান পামুক, তুর্কি উপন্যাসিক ওরহান পামুক। 2006 সালে তিনি নোবেল পান, নোবেলিস্ট মানে নোবেল পান না, ঔপন্যাসিক তিনি, তুর্কিশ ঔপন্যাসিক। দ্য গুড আর্থ ইজ আ নোবেল সেট ইন চায়না which by P.L. Bach, which was written by P.L. Bach being the one who wrote it. চীনা স্থাপিত একটি উপন্যাস হচ্ছে দ্য গুড আর্থ, which was written by P.L. Bach, বাক্যটিকে ব্যাকরণভাবে সম্পূর্ণ করে। সো which by P.L. Bach, which was written by P.L. Bach, which was written by P.L. Bach being the one who wrote it. D number, non-restrictive clause প্রয়োজন। সো which was written by P.L. Bach বাক্যটিকে ব্যাকরণগতভাবে সম্পূর্ণ করে। সো অ্যান্সার ইজ বি নাম্বার, which was written by P.L. Bach, যেটা P.L. Bach কর্তৃক রচিত হয়েছিল। বি নাম্বার, ডি নাম্বার না, বি নাম্বার। which was written by P.L. Bach. The Good Earth, a long speech expressing the thoughts of a character, prose narrative poem, soliloquy, suspense. A long speech expressing একটি চরিত্রের চিন্তার প্রকাশকারী, একটি চরিত্রের a long
স্পিচ দীর্ঘ বক্তৃতা, একটি চরিত্রের চিন্তার প্রকাশকারী একটি দীর্ঘ বক্তৃতা হচ্ছে সলিকুই হলো একটি নাটকের কৌশল যেখানে একটি চরিত্র মঞ্চে একা একা নিজের ভেতরের চিন্তা ও অনুভূতিগুলো দর্শকের উদ্দেশ্যে জোরে জোরে বলে। সো দ্য অ্যান্সার ইজ সি, সলিকুই। Which mood is evoked by the following sentence? A bright sun glinted from the skyscraper windows. Happy, melancholic, determined, pessimistic. নিচের বাক্যটি কোন মেজাজ তৈরি করে? Which mood is evoked by the following sentence? নিচের বাক্যটি কোন মেজাজ তৈরি করে? মুড। A bright sun, উজ্জ্বল সূর্য। A bright sun মানে হচ্ছে উজ্জ্বল সূর্য। Glinted, ঝিলমিল করছিল। From the skyscraper windows, আকাশচুম্বী ভবনের জানালা থেকে একটি উজ্জ্বল সূর্য ঝলমল করছিল। আকাশচুম্বী, স্কাইস্ক্র্যাপার মানে আকাশচুম্বী ভবনের জানালা থেকে। সো এটার কোন মুডটি তৈরি করেছিল? এ নাম্বার, হ্যাপি মুড। অ্যান্সার ইজ হ্যাপি। Dash is a poem or prose composition in which the prevailing vices of or follies are held up to ridicule or scorn. Lyric, dramatic, monologue, satire, ballad. সো এখানে বলছে একটি হলো উপন্যাস বা গদ্য রচনা যেখানে প্রচলিত পাপ বা মূর্খতাকে উপহাস বা বিদ্রুপের পাত্র করা হয়। মানে স্যাটায়ার, ব্যঙ্গাত্মক রচনা। স্যাটায়ার শব্দ অর্থ হচ্ছে ব্যঙ্গাত্মক। এখানে যেটা বলছে পয়েম অর পোর্স, পয়েম অথবা কবিতা বা গদ্য। পয়েম মানে হচ্ছে কবিতা, পোর্স মানে হচ্ছে গদ্য। কম্পোজিশন ইন হুইচ দ্য প্রিভেলিং ভাইস অর ফলিস আর হেল্ড আপ টু রিডিকিউল অর স্কোম, যেখানে পাপ বা মূর্খতাকে উপহার বা বিদ্রুপের পাত্র করা হয়। পাপ প্রিভিল করা হয়, ভাইস আর ফুলিস পাপ এবং মূর্খতাকে উপহাস, রিডিকিউল অর স্কোর্ন এটা হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। সি নম্বর, স্যাটায়ার ব্যঙ্গাত্মক রচনা। দ্য পোয়েটিক ড্রামা ফার্স্ট ওয়াজ রিটেন বাই ব্যারন গীত শেক্সপিয়ার এমসেন। সো দ্য পোয়েটিক ড্রামা ফার্স্ট ওয়াজ রিটেন বাই, কাব্যিক নাটক ফার্স্ট এর লিখেছেন হচ্ছে জিওথ। ফার্স্ট জার্মান লেখক ইউহান ভলফ্যাং ফন গেটের লেখা একটি বিখ্যাত কাব্যিক ফন গেটের লেখা ফন গেট বিখ্যাত কাব্যিক নাটক। সো অ্যান্সার হচ্ছে গিওথ। কই গেল? এই যেটা। মার্গারেট অ্যাটউড ইজ আ poet and novelist. Norwegian, German, Canadian, British. Margaret Atwood. Margaret Atwood is a dash poet and novelist. B number, C number, Canadian. The answer is Canadian. Margaret Atwood is a Canadian poet and novelist. Margaret মনে রাখতে হবে Atwood। Margaret Atwood হচ্ছে কানাডিয়ান poet and novelist. Canadian Margaret Atwood. The Cherry Orchard is a playwright. Alexander Chekhov, Nikolai Chekhov, George Chekhov, Anton Chekhov। 55 নম্বর হচ্ছে দ্য চেরি অর্চার্ড নাটকটি। চেরি অর্চার্ড এটা হচ্ছে নাটক। সো এটা হচ্ছে দ্য চেরি অর্চার্ড বিখ্যাত রুশ নাট্যকার আন্তন চেখভের অন্যতম শ্রেষ্ঠ নাটক। অ্যান্তন চেখভ। ডি নম্বর। Othello is a dash by William Shakespeare, tragedy, comedy, history, play.
অথেলো ইজ ড্যাশ বাই উইলিয়াম শেক্সপিয়ার। অথেলো হচ্ছে এটা লেখছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এটি ট্রাজেডি। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা ট্রাজেডি হচ্ছে অথেলো। অথেলো উইলিয়াম শেক্সপিয়ার ট্রাজেডি। এ নাম্বার আনসার হচ্ছে এ নাম্বার। হু ইজ দ্য অথর অফ টাইটাস অ্যান্ড্রোশাস? থমাস হার্ডি, শেক্সপিয়ার, এমিলি ব্রন্টে, জন মিল্টন। সো হু ইজ দ্য অথর অফ টাইটাস অ্যান্ড্রোসিয়াস? টাইটাস অনার্স লেখা শেক্সপিয়ার। টাইটাস অ্যান্ড্রোসিয়াস উইলিয়াম শেক্সপিয়ার লেখা প্রথম দিকে ট্রাজেডি বলে মনে করা হয়। সো এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা।